ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে এই ক্লাসটা কিন্তু কমন কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের তোমাদের যেটা চ্যাপ্টার 1 ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তার পার্ট 2 আজকে বলছি, বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। বলার আগে আমি ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদেরকে রিকল করার জন্য দিয়ে দিয়েছি। চ্যাপ্টারে পার্ট 1-এর আমার যে ক্লাস ছিল সেখানে ছিল হোয়াট ইজ কম্পিউটার, তারপর ছিল দেখো হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম, তারপর কম্পিউটার হার্ডওয়্যার, প্রোগ্রাম, ইনস্ট্রাকশন কোড, কম্পিউটার সফটওয়্যার এবং টাইপস অফ সফটওয়্যার। এইগুলো আমার ফার্স্ট ক্লাসে আছে, তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আর এইবারে দেখো আজকে যেটা বলছি, দেখো এখন রিলেশন বিটুইন হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ইউজার, এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদেরকে এই জায়গাটা একটু দেখতে হবে। দেখো এখানে সবার ভেতরে আছে কোর ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার, হার্ডওয়্যারটা সবার ভেতরে আছে এবং সবার তারপর হার্ডওয়্যারকে যেটা ঘিরে আছে সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এবং সিস্টেম সফটওয়্যারকে যেটা ঘিরে আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম পাওয়ার, মানে প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি যার, সে হচ্ছে ইউজার। তো এখানে কি হয়, ইউজারের কোনো কম্পিউটারের কোনো কাজ করার থাকলে ইউজার কি করে, ইউজার প্রথমে অ্যাপ্লিকেশান সফটওয়্যারে ওই ইনস্ট্রাকশানটা দেবে এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার ওই ইনস্ট্রাকশানটা সিস্টেম সফটওয়্যারে পৌঁছে দেবে এবং সিস্টেম সফটওয়্যার যে কাজ করতে হবে সেই মতো করে হার্ডওয়্যারকে চালনা করবে। আমার প্রথম ক্লাসে নিশ্চয়ই বলা ছিল যে সিস্টেম সফটওয়্যার ইউজারের কোনো কাজ করে না, কিন্তু সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারকে চালাতে সাহায্য করে। তো হার্ডওয়্যার রেজাল্টটা নিয়ে সিস্টেম সফটওয়্যারে দেবে এবং সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যারে ইউজারকে দিয়ে দেবে এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার সেটা ইউজারের দেখার মতো করে বা ইউজার যে ফরম্যাটে চাইছে সেই ফরম্যাটারে ইউজারকে ব্যাক করবে। এটাই হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজারের মধ্যে রিলেশান। যেখানে ভালো করে দেখো, হার্ডওয়্যারকে সিস্টেম সফটওয়্যারই হার্ডওয়্যারের কাছাকাছি, আর অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে ইউজারের ইনস্ট্রাকশন নেওয়ার জন্য। তো এইখানে দেখো বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, আমরা এটা তুমিও মনে করবে যেটা আমরা তো ক্লাস 1 নার্সারিতে যখন কম্পিউটার শিখেছি তখন শিখেছি 5টা ইউনিট আছে, নিশ্চয়ই তোমরা জানো এটা। কিন্তু এই যে আমি আজকে লিখেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। ইনপুট ইউনিট এবং ইনপুট ডিভাইস দুটো কি আলাদা সেটা নিয়ে আলোচনা করব। আউটপুট ইউনিট এবং আউটপুট ডিভাইস, মেমোরি ইউনিট এবং স্টোরেজ ইউনিট, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা থাকবে। তোমরা এই ক্লাসটাকে স্কিপ না করে কন্টিনিউ করো। আমার যেটা বলতে চাইছি আমি নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারবে, স্কিপ করে যেও না, এটাকে কন্টিনিউ করো। আমি আবার এই যে দেখো বেসিক কম্পিউটার অর্গানাইজেশন যেটা বলেছি, সেখানে আমি দেখো এখানে ইনপুট ইউনিট, এটা ইনপুট ইউনিট লেফট সাইডে রেখেছি, রাইট সাইডে আউটপুট ইউনিট আছে। এটা জাস্ট একটা ওভারভিউ, ব্লক ডায়াগ্রাম। এবারে দেখো সিপিইউ, সিপিইউ 3টে পার্ট নিয়ে তৈরি, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড রেজিস্টার ইউনিট। এবং এইখানে দেখো, এইখানে যে এই ডেটা বাস বা সিপিইউ, মানে ইনপুট থেকে কম্পিউটার সিস্টেমের জন্য যে আমরা লাইনটা দিয়েছি সেটা কিন্তু একদিকে, এই জন্য এটাকে বলা হয় ইউনিডাইরেকশান, ইউনিডাইরেকশান। এবং দেখো সেটা কি, ইনপুট থেকে কম্পিউটারের দিকে। আবার দেখো এইখানে কম্পিউটারে থেকে আমরা আউটপুটের দিকে লাইন পেয়েছি, এটাও ইউনিডাইরেকশান, একদিকে। তো এইখানে এবারে দেখো যে সিপিইউর সঙ্গে প্রাইমারি মেমোরি এবং প্রাইমারি মেমোরির সঙ্গে সেকেন্ডারি স্টোরেজ, এইখানের ব্যাপারটা একটু খেয়াল করো। এখানে যেটা আছে, সিপিইউ কিন্তু কখনো সরাসরি সেকেন্ডারি স্টোরেজ অ্যাক্সেস করে না। সিপিইউ প্রথমে কি করবে, প্রাইমারি স্টোরেজকে অ্যাক্সেস করবে এবং প্রাইমারি স্টোরেজে সেই ডেটা না থাকলে সেকেন্ডারি স্টোরেজ থেকে ডেটা নেবে। এখানে দেখো সিপিইউ দুটো কাজ করে প্রাইমারি স্টোরেজে, একটা হচ্ছে রিড, রিড মানে যেটা ফ্রম মেমোরি, মেমোরি টু সিপিইউ, সেটাকে বলছি আমরা রিড। আর রাইট অপারেশান কি, যেটা হচ্ছে সিপিইউ টু মেমোরি। এই দুটো কাজই হয় যেখানে রিড এবং রাইট অপারেশান। তাহলে এই যে বাস, এই যে বাস মানে গ্রুপ অফ কন্ডাক্টিং ওয়্যারস, এইটা কিন্তু বাই ডিরেকশনাল, এটা কিন্তু বাই ডাইরেকশনাল। এটা
এবং এই যে বাসটা দেখো, প্রাইমারি মেমোরির সঙ্গে সেকেন্ডারি মেমোরি একই জিনিস। প্রাইমারি মেমোরিতে সেকেন্ডারি মেমোরির সঙ্গে রিড এবং রাইট দুটো অপারেশন চলতে থাকে। হ্যাঁ, এখানে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি স্টোরেজের মধ্যে রিড মানে সেকেন্ডারি স্টোরেজ টু প্রাইমারি স্টোরেজ, আর রাইট মানে প্রাইমারি স্টোরেজ টু সেকেন্ডারি স্টোরেজ। তাহলে এই যে আমি বলছি এটা বাস, এবং এটাকে বলছি আমরা বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনাল মানে উভয়মুখী, মানে দুদিকে, আর ইউনি ডাইরেকশন মানে একদিকে। তো এখানে দেখো, এইটা বলতে গেলে বাস কাকে বলে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে বাস কি। এখানে আমি পরিষ্কার লিখে দিয়েছি, দেখো, বাস ইজ এ গ্রুপ অফ কন্ডাক্টিং ওয়্যারস। মানে অনেকগুলো ওয়্যারকে যখন আমরা একসঙ্গে একটা গ্রুপ বানাবো, মোর দ্যান, এই দেখো অনেকগুলো ওয়্যার, এই ওয়্যারগুলোকে নিয়ে যখন একটা গ্রুপ বানাবো তখন তাকে আমরা বলছি বাস। এই সমস্ত তারগুলোকে, লাইনগুলোকে এখানে এখানে এই বাসটা 1 2 3 4 5 6 ছটা ওয়্যার নিয়ে তৈরি। তাহলে এটাকে আমরা বলছি বাস। এই বাসে ডেটা যদি শুধুমাত্র একই দিকে ফ্লো হয় বা ডেটা যদি দুদিকে ফ্লো হয়, সেটাকে কি বলে সেটা একটু দেখো। তাহলে এইখানে বাস হচ্ছে 3 ধরনের, যেটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং সিস্টেম বাস বা কন্ট্রোল বাস। এইখানে অ্যাড্রেস বাস যেটা, সেটা কিন্তু একদিকে ইউনি ডাইরেকশান, অর্থাৎ সিপিইউ থেকে মেমোরি বা অন্য কোনো ডিভাইস, এটা অ্যাড্রেস বাস। এবার ডেটা বাস কিন্তু মানে ইউনি ডাইরেকশান হতে পারে এবং বাই ডাইরেকশানও হতে পারে। ইউনি ডাইরেকশান কেমন? যেমন ইনপুট ইউনিট থেকে সিপিইউ ইউনি ডাইরেকশান, বা সিপিইউ থেকে আউটপুটের দিকে, এটাও ইউনি ডাইরেকশান। আর বাই ডাইরেকশান কখন হবে? যখন সিপিইউ টু মেমোরি, তখন কিন্তু এটা বাই ডাইরেকশান হবে, অর্থাৎ মেমোরি থেকে সিপিইউর দিকেও ডাটা আসে আর সিপিইউ থেকে মেমোরির দিকেও ডেটা যায়। তাহলে অ্যাড্রেস বাস ইউনি ডাইরেকশান হতে পারে, বাই ডাইরেকশান হতে পারে, ডেটা বাস ইউনি ডাইরেকশান এবং বাই ডাইরেকশান হতে পারে। কিন্তু অ্যাড্রেস বাস সবসময় ইউনি ডাইরেকশান হবে। সিস্টেম বাস বা কন্ট্রোল বাস এটাও কিন্তু ইউনি ডাইরেকশান। অ্যাকচুয়ালি সিপিইউর যে কন্ট্রোল ইউনিট আছে, সেখান থেকে যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়, সেটা কম্পিউটারে বিভিন্ন পেরিফেরাল ডিভাইসে সেই কন্ট্রোলটা পৌঁছে যায়। সেটা এই জন্য এটা হচ্ছে ইউনি ডাইরেকশান। অর্থাৎ কন্ট্রোল ইউনিট থেকে, সিপিইউর কন্ট্রোল ইউনিট থেকে কন্ট্রোলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর কন্ট্রোল ইউনিট থেকে অন্য কোনো ডিভাইস থেকে কিন্তু কন্ট্রোল সিগন্যাল বা সিস্টেম বাসের, এই যে কন্ট্রোল বাস বলছি, কন্ট্রোল সিগন্যাল কিন্তু কন্ট্রোল ইউনিটিতে ফিরে আসে না। তো এই জন্য এটা হচ্ছে ইউনি ডাইরেকশন। তো এই গেল মোটামুটি বাস। এবার বাসের পরে দেখো জেনারেল বাস অর্গানাইজেশন, অর্থাৎ এটা একটা জাস্ট ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামের মধ্যে বোঝানো হয়েছে, এখানে দেখো যে কমন একটা বাস আছে, এই যে সিপিইউতে একটা কমন বাস আছে, আমি এটা কমন বাসের একটা দিয়েছি, যেটা দুদিকে আরও কোনো পেরিফেরাল ডিভাইস আছে। পেরিফেরাল ডিভাইস বলতে কী বোঝায়? কম্পিউটারের সঙ্গে যুক্ত আরও যে ডিভাইস। এখানে কম্পিউটার বলতে কিন্তু সাধারণত আমরা সিপিইউকে ইন্ডিকেট করি, সিপিইউকে বোঝায়। তাহলে দেখো এখানে কমন বাস আছে, এই কমন বাসের সঙ্গে দেখো মেমোরি ইউনিট আছে, আবার এখানে স্টোরেজ ইউনিট আছে, এটা কিন্তু বাই ডাইরেকশনাল, এটাও বাই ডাইরেকশনাল। আর এখানে আউটপুট ইউনিট আছে, দেখো আউটপুটটা ইউনি ডাইরেকশন, আর ইনপুট ইউনিটটাও ইউনি ডাইরেকশন। আর এই যে আমি এই ব্লকটা এঁকেছি, এই ব্লকটা হচ্ছে সিপিইউ। সিপিইউ 3টে পার্ট আছে, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট এবং একটা রেজিস্টার ইউনিট। এখানে সিপিইউর সঙ্গে কমন বাসের কিন্তু কানেকশান বাই ডাইরেকশনাল। তো এই হলো জেনারেল বাস অর্গানাইজেশন। এটা জাস্ট একটা ওভারভিউ, তোমাদের ক্লাস 11-12-এ পড়ার জন্য এটাই যথেষ্ট। হায়ার লেভেলে এটা নিয়ে অনেক স্টাডি আছে। আমার হয়তো যখন পরে আমার যে ক্লাসগুলো থাকবে কলেজের স্টুডেন্টের জন্য, সেটাতে নিশ্চয়ই এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো তোমাদের বোঝার জন্য যেটা আছে, আমি আবার বেসিক কম্পিউটার অর্গানাইজেশনে ফিরে এলাম। তো এখানে এখানে তাহলে ইনপুট ইউনিট, সিপিইউ, আউটপুট ইউনিট এবং প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি স্টোরেজ, এই 5টা মেন পার্ট, এই 5টা মেন পার্ট নিয়ে ডিসকাশন করব এবং
সেই প্রাইমারি মেমোরি ক্লাসিফিকেশান নিয়ে আলোচনা করব, ক্যাশ মেমোরি নিয়ে আলোচনা করব। এখানে দেখো ইনপুট ইউনিটে এসছি। ইনপুট ইউনিট কি? বাই হুইচ ইউনিট, যে ইউনিটের দ্বারা এক্সটার্নাল ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান, ডেটা কাকে বলে, ইনস্ট্রাকশান কি, সেটা আমার এই ক্লাসের প্রথম ক্লাসে আছে, ফার্স্ট ক্লাস পার্ট ওয়ানেই আছে এই চ্যাপ্টারেরই। আর গিভেন টু দ্য কম্পিউটার সিস্টেম ইজ কল্ড ইনপুট ইউনিট। তাহলে যে ইউনিটের মাধ্যমে ইনপুট ইউনিট যদি বলি, যে ইউনিটের মাধ্যমে কম্পিউটার বলতে এখানে সিপিইউ এবং মেমোরি এই স্ট্রাকচারটাকেই বোঝানো হয়েছে। আমরা যে ইউনিটের মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে ডেটা এক্সটার্নাল সোর্স থেকে আমরা ডেটাকে সাপ্লাই দিই, সেটাকেই বলছি আমরা ইনপুট ইউনিট। তো ইনপুট ইউনিটের সঙ্গে কিন্তু ইনপুট ডিভাইস অ্যাটাচ করা আছে। ইনপুট ইউনিটের সঙ্গে কি আছে? কিবোর্ড আছে, মাউস আছে, স্ক্যানার আছে, এইগুলো কিন্তু মাইক্রোফোন আছে, এইগুলো কিন্তু ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কাকে বলে সেটা দেখো। দ্য ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড with input unit to accept data and instruction from the outside environment are called input devices. তাহলে যে ডিভাইসগুলো থেকে ডেটা আউটসাইড এনভায়রনমেন্ট থেকে ইনপুট ইউনিটের মাধ্যমে কম্পিউটারে যায়, সেইগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। আমি এখানে যেগুলো নাম লিখেছি তোমরা সবাই জানো, সেগুলো আর বলার কোনো প্রয়োজন নেই। কিবোর্ড, মাউস, স্ক্যানার এবং মাইক্রোফোন। এইবারে দেখো ফাংশন অফ ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট কি কাজ করে? ইট অ্যাকসেপ্ট রিড, মানে ইনপুট ইউনিট কি করবে? রিড করবে। কি রিড করবে? ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড। আউটসাইড ওয়ার্ল্ড বলতে কম্পিউটারের আউটসাইড, সেটাই বোঝানো হয়েছে। ইট কনভার্ট দিজ ইনস্ট্রাকশানগুলোকে কনভার্ট করবে এবং ডেটাগুলোকে কনভার্ট করবে ইন কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্ম। কম্পিউটার যে ফর্মে এটাকে অ্যাকসেপ্ট করে সেই ফর্মে ইনপুট ইউনিট কনভার্ট করবে। আর ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা টু দ্য স্টোরেজ ইউনিট ফর স্টোরেজ অ্যান্ড ফার্দার প্রসেসিং। এখানে আমি আবার একটা কথা বলছি, দেখো আমাদের সঙ্গে যেটা ইন্টারফেস হিসাবে ইউজ হয় সেটা ধরো কিবোর্ড। কিবোর্ড মানে কি? কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এই ডিভাইসটা কানেক্টেড আছে কার সঙ্গে? একটা ইউনিটের সঙ্গে, সেটা হচ্ছে ইনপুট ইউনিট। এই ইনপুট ইউনিটটা কিছুই না, এটা কিন্তু একটা সার্কিট, এটা একটা আইসি এবং এটা একটা এর কিছু আরও পেরিফেরাল কিছু সার্কিট আছে। এটা একটা সার্কিট এবং এর সঙ্গে কানেকশান কার? ইনপুট ইউনিটের সঙ্গে কানেকশান আছে কিন্তু সিপিইউর কানেকশান। তাহলে ইনপুট ডিভাইস কিন্তু, মানে সেকেন্ড পয়েন্টটা দেখো, ইট কনভার্ট দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ইন কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্ম। কে কনভার্ট করছে? ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট কনভার্ট করছে, ইনপুট ডিভাইস নয়। ইনপুট ডিভাইস থেকে ডেটা বা ইনস্ট্রাকশান ইনপুট ইউনিটে আসবে এবং ইনপুট ইউনিট এটাকে কম্পিউটার যে ভাষায় বোঝে সেই ভাষাতে কনভার্ট করবে এবং তারপরে সিপিইউতে ডাটাটাকে ট্রান্সফার করবে। আর যদি স্টোরেজের প্রয়োজন হয় তাহলে ডাইরেক্ট স্টোরেজে ট্রান্সফার করবে। সেটার একটা ভায়া ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস আছে, সেটা অনেক হায়ার ক্লাসে আছে, তোমাদের ক্লাস 11-12-এ সেটা নেই। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস আছে যেটা ডাইরেক্ট মেমোরিতে পৌঁছে দেবে। এবার দেখো আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট বলতে কি বোঝায়? বাই হুইচ ইউনিট কম্পিউটার সাপ্লাইজ ইনফরমেশান obtained from data processing to outside world is called output unit. তাহলে যে ইউনিটের মাধ্যমে কম্পিউটার সাপ্লাই করবে, কি সাপ্লাই করবে? ইনফরমেশান। দেখো একটা ভালোভাবে দেখো, ইনপুট ইউনিট থেকে ডেটা নেবে, সেই ডেটাটা আফটার প্রসেসিং ইনফরমেশান হবে। তাহলে প্রসেস হলো কোথায়? সিপিইউতে। ডেটা আমি কখনোই ইনপুটে কিন্তু ইনফরমেশান ইনপুট বলে বলিনি, ওখানে সবসময় বলেছি ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান। ডেটা এবং ইনস্ট্রাকশান ইনপুটে নেবে, সেটা সিপিইউতে প্রসেস হবে এবং যেটা তৈরি হবে সেটা ইনফরমেশান। তাহলে যে ইনফরমেশানটা তৈরি হলো সেটা আউটসাইড ওয়ার্ল্ড, মানে কম্পিউটারের বাইরে আমাদের এই পৃথিবীতে দেওয়ার জন্য যে ইউনিটটা আছে সেটা হচ্ছে আউটপুট ইউনিট। হেন্স আউটপুট ইউনিটস লিঙ্কস এ কম্পিউটার
উইথ ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে আউটপুট ইউনিটটা হচ্ছে কি করে, সিপিইউর সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে এক্সটার্নাল যে আমাদের এনভায়রনমেন্ট আছে তার মাঝে কিন্তু আউটপুট ইউনিট আছে। তো এইবার আউটপুট ইউনিটের সঙ্গে যে ডিভাইসগুলো কানেক্টেড তাকে আমরা বলছি আউটপুট ডিভাইসেস। এখানে দেখো কতগুলো নাম লিখেছি, মনিটর, প্রিন্টার এবং স্পিকার। এইবারে দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আমরা ইনপুট ইউনিট আউটপুট ইউনিট জানলাম। এবার থার্ড যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কন্ট্রোল ইউনিট। এখানে অ্যাকচুয়ালি আমার এই প্রেজেন্টেশন ক্লাসের জন্য খুব সংক্ষেপে খুব ছোট করে আমাকে বলতে হচ্ছে, সময়ে অনেকটা এই ক্লাসের ভিডিও বানাতে গেলে কিছু সময়েরও ব্যাপার থাকে, সেই কারণে আমাকে অনেক সংক্ষেপে বলতে হচ্ছে, কিন্তু এটা আরও ডিটেলস তোমরা বই পড়লে জানবে। আমার কাছ থেকে আমি শুধু আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি, একটা ওভারভিউ দিচ্ছি। এখানে দেখো কন্ট্রোল ইউনিট আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। এইটা হচ্ছে মেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের জন্য এটা হচ্ছে মেন। এই দুটোকে নিয়ে আমরা একসঙ্গে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলছি। আর এর সঙ্গে আর একটা পার্ট আছে যেটা হচ্ছে রেজিস্টার ইউনিট, সেটা হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। আমি ঠিক পরের স্লাইডে আসছি। এখানে দেখো দ্য সিপিইউ ইজ দ্য মেন কন্ট্রোল সেন্টার অ্যান্ড প্রসেসিং ইউনিট। তাহলে কন্ট্রোল কে করছে, সি ইউনিট থেকে কন্ট্রোল হচ্ছে, এবং প্রসেসিং কে করছে, এএলইউ। তাহলে এই কন্ট্রোল অ্যান্ড প্রসেসিং বোথ সিইউ অ্যান্ড এএলইউ মিলেই যেটা করছে সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড প্রসেসিং। দ্য মেন কম্পোনেন্টস অফ সিপিইউ আর অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট অ্যান্ড রেজিস্টার ইউনিট। এইখানে দেখো লিখেছি মেন কম্পোনেন্ট অফ রেজিস্টার সিপিইউ হচ্ছে এএলইউ, সিইউ অ্যান্ড আরইউ। এখানে দেখো সিইউ সম্বন্ধে একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি। দ্য কন্ট্রোল ইউনিট কন্ট্রোলস অল দ্য ডিভাইসেস, অল দ্য ইউনিটস অ্যান্ড ইট কন্ট্রোল ইটসেলফ অলসো। কন্ট্রোল ইউনিট সমস্ত ডিভাইসকে কন্ট্রোল করে এবং নিজে থেকে নিজেও কন্ট্রোল হচ্ছে। এটাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের মেন কাজ। আর এটা কিভাবে কন্ট্রোল করে, কিভাবে কন্ট্রোল হয়, ইট গেটস ইনস্ট্রাকশান ফ্রম এ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম থেকে ইনস্ট্রাকশান আসে, সেটা কন্ট্রোল ইউনিটে আসে, এবং যে প্রোগ্রামটা মেন মেমোরিতে স্টোর আছে এবং সেটা ডিকোড হয়, এবং ওই ইনস্ট্রাকশানটা ডিকোড হয় এবং জেনারেট কন্ট্রোল সিগন্যাল। তাহলে কি হয়, ইনস্ট্রাকশান, তারপরে সেটা হচ্ছে ডিকোড, তারপরে কি হয়, কন্ট্রোল সিগন্যাল। এইটাই হচ্ছে সংক্ষেপে। এখানে কন্ট্রোল ইউনিটের আবার ভাগ আছে, সেটা হায়ার স্টাডিতে তোমরা পাবে। এটা ডিকোড একটা ইউনিট আছে, সেখানে ইনস্ট্রাকশানগুলোকে ডিকোড করে, কিভাবে ডিকোড হয়। এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে যে বলেছে দ্যাট আর স্টোর, মানে সিপিইউতে যে ইনস্ট্রাকশানগুলো আসছে সেটা কিন্তু অবশ্যই মেন মেমোরিতে থাকবে। এবারে দেখো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এখানে তো তোমরা জানোই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে সমস্ত অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো ঘটে। ডিউরিং প্রসেসিং অফ এ জব at the computer transfer data and instruction stored in primary storage to ALU as and when needed. তাহলে যখন দরকার হবে তখন হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট কি করবে, প্রাইমারি মেমোরি থেকে ডেটা এবং ইনস্ট্রাকশান এগুলোকে সব নেবে, এবং ডেটাগুলোকেই নেবে, ইনস্ট্রাকশান কন্ট্রোল ইউনিটে নেবে। এর পরে যেটা আসছি সেটা হচ্ছে রেজিস্টার ইউনিট বা আরইউ। রেজিস্টার ইউনিটে আমরা কি করি, বা রেজিস্টার ইউনিট কেন কম্পিউটার ইউজ করে। এখানে কিছু সেট অফ রেজিস্টার্স আছে যেগুলো কি করে, সেই রেজিস্টারগুলো করে কি, যে এই যে দেখো সিপিইউ টু স্টোর দ্য ডেটা টেম্পোরারি কিছু ডেটা স্টোর করে। আর কি স্টোর করে, ইনস্ট্রাকশান স্টোর করে, অ্যাড্রেস স্টোর করে, কার অ্যাড্রেস, মেমোরির লোকেশানে, এবং ডেটা স্টোর করে। কিছু এক্সাম্পল দিয়েছি আমি, দেখো অ্যাকুমুলেটার, इंस्ट्रक्शन रजिस्टर IR, MDR और MBR, मेमोरी डेटा रेजिस्टार और मेमोरी बाफार रेजिस्टार। মেমোরি থেকে যেগুলো রিড হয়ে আসছে, মেমোরি থেকে যে ডেটাগুলো রিড হচ্ছে সেই ডেটাগুলো কিন্তু MDR বা MBR রেজিস্টারে থাকে। MAR বলতে কি বোঝায়, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। MAR এ যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস থেকে মেমোরি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে হয় রিড হবে, না হলে রাইট হবে।
মেমোরি সেই অ্যাড্রেস থেকে রিড বা রাইট হবে, সেটা রিড বা রাইট সিগন্যালের উপরেই ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে দেখো মেমোরি ইউনিট আছে, প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটা র্যান্ডম অ্যাক্সেস এবং আর একটা রিড অনলি মেমোরি। এইবারে দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি, অ্যাকচুয়ালি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমরা কেন ইউজ করি? দ্য র্যাম ইজ দ্য ইন্টারনাল ওয়ার্ক স্পেস অফ দ্য কম্পিউটার হোয়ার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন আর হেল্ড ডিউরিং প্রসেসিং। তার মানে যে ডেটা এবং যে ইনস্ট্রাকশান নিয়ে প্রসেসিং হবে সেটাকে কিন্তু অবশ্যই র্যামে থাকতে হবে, নাহলে কিন্তু সেই ডেটা সেই ইনস্ট্রাকশান প্রসেসিং হবে না। আর ইচ মেমোরি লোকেশান হ্যাজ এ ইউনিক মেমোরি অ্যাড্রেস। প্রতিটা মেমোরি লোকেশানের মেমোরি অ্যাড্রেস আলাদা। হোয়েন দ্য টাস্ক ইজ পারফর্ম, যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট হবে সেটাকেই আমরা টাস্ক বলছি, বা যখন কোনো কাজ হবে, ইট ক্লিয়ার্স ইট মেমোরি স্পেস অ্যান্ড ইট দেন অ্যাভেলেবল ফর দ্য নেক্সট টাস্ক টু বি পারফর্ম। কোনো কাজ হয়ে গেলে, এটা হ্যাজ পারফর্ম হতো, কোনো কাজ হয়ে গেলে তখন কি করবে, তার মেমোরি স্পেসটাকে ক্লিয়ার করে দেবে এবং এই মেমোরি স্পেসটা নেক্সট কোনো টাস্কের জন্য অ্যাভেলেবেল হবে। তো এইবার এসছি, দেখো র্যামকে ভোলাটাইল মেমোরি বলে কেন? র্যামকে ভোলাটাইল মেমোরি বলে কেন? যে যতক্ষণ পাওয়ার থাকে ততক্ষণ কিন্তু র্যামের ডেটা থাকে। হোয়েন দ্য পাওয়ার ইজ সুইচড অফ, যখন পাওয়ারটা বন্ধ হয়ে যায়, এভরিথিং স্টোরড ইন দ্য মেমোরি গেটস ইরেজড, সব কিছু মুছে যায়। ক্যান নট বি রিকল্ড, এবং সেগুলোকে রিকল করা যায় না। দ্যাট ইজ অ্যাজ লং অ্যাজ পাওয়ার ইজ প্রেজেন্ট, যতক্ষণ পাওয়ার আছে দ্য কন্টেন্ট অফ র্যাম ইজ প্রেজেন্ট, র্যামের কন্টেন্টটা প্রেজেন্ট থাকে। দ্যাটস ওয়াই র্যাম ইজ কল্ড ভোলাটাইল মেমোরি। এই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। তো তোমরা এভাবে মনে রাখো না, ভোলাটাইল মানে ভুলে যায়, র্যামের পাওয়ার চলে গেলে র্যাম সব কিছু ভুলে যায়, অর্থাৎ র্যাম টোটালি ইরেজ হয়ে যায়। এইবারে দেখো টাইপস অফ র্যাম। র্যামের দু ধরনের আছে র্যাম, ডাইনামিক র্যাম এবং স্ট্যাটিক র্যাম। এই ডাইনামিক র্যাম কাকে বলে তোমরা অনেক পড়েছো, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি। দেখো যে ডাইনামিক র্যামটা অ্যাকচুয়ালি কী। দ্য ডাইনামিক র্যাম স্টোরস দ্য বাইনারি ইনফরমেশান ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক চার্জেস দ্যাট আর অ্যাপ্লাইড টু ক্যাপাসিটার। তাহলে যেটা ক্যাপাসিটারে যে চার্জটা অ্যাপ্লাই করা হয়, তোমরা যাদের কম্পিউটার সায়েন্স এবং যাদের ফিজিক্স আছে তারা এটা একটু ভালো বুঝবে, যে এই যে দেখো ইলেকট্রিক চার্জ, ক্যাপাসিটারটা কেন ইউজ করা হয়, কিছুক্ষণ চার্জকে ধরে রাখার জন্য। আর ডাইনামিক র্যামটা যে টেকনোলজিটা ইউজ করে সেটা হচ্ছে ক্যাপাসিটার টেকনোলজি। দ্য ক্যাপাসিটার্স আর প্রোভাইডেড ইনসাইড দ্য চিপ বাই মস। মস হচ্ছে একটা আইসি চিপের একটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে একটা মসফেট। সেই মসের চিপ ইউজ করে, মস ট্রানজিস্টার অ্যাকচুয়ালি ওই ক্যাপাসিটারই সেটা। দ্য স্টোরড চার্জেস অন দ্য ক্যাপাসিটার টেন টু ডিসচার্জ, এবং ক্যাপাসিটারের চার্জটা সবসময় ডিসচার্জ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে উইথ টাইম। অ্যান্ড দ্য ক্যাপাসিটার মাস্ট বি দ্য রিচার্জ বাই রিফ্রেশিং দ্য ডাইনামিক মেমোরি। এই জন্য দ্যাটস ওয়াই ডাইনামিক মেমোরিকে রেগুলার ইন্টারভ্যালে রিফ্রেশ করার প্রয়োজন হয়। কেন? কারণ ক্যাপাসিটারের চার্জটা ডিসচার্জ হয়ে যায়, সেই কারণে ডেটাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ডির্যামকে রেগুলার ইন্টারভ্যালে রিফ্রেশ করতে হয়, যাতে করে ডেটাটাকে ডির্যাম ধরে রাখতে পারে, অর্থাৎ ক্যাপাসিটারের চার্জটা ঠিকঠাক ধরে থাকে। আর স্ট্যাটিক র্যামকে কিন্তু রিফ্রেশ করার প্রয়োজন হয় না, কারণ এটা ফ্লিপ ফ্লপ টেকনোলজি ইউজ করে। এবারে তোমরা বলবে স্যার ফ্লিপ ফ্লপ কী? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা তোমাদের তো নেই ফ্লিপ ফ্লপ, অ্যাকচুয়ালি তোমাদের 11-এ নেই, কিন্তু যারা সিকোয়েন্সিয়াল সার্কিট পড়েছো তারা ফ্লিপ ফ্লপ জানবে। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা, মনে করো না, একটা মেমোরি ইউনিট হিসাবে, একটা মেমোরি, অর্থাৎ আমরা ইনপুটে যা দেব যতক্ষণ না ক্লক পালস চেঞ্জ হয় ওইটা আমরা আউটপুটে পাবো না, অর্থাৎ এর মধ্যে ডেটাটা একটা সিঙ্গেল বিট স্টোরেজ। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সিঙ্গেল বিট স্টোরেজ। ধরো আমি একটা ওয়ান ইনপুট হিসাবে দিলাম, সেই ওয়ানটা এখানে থেকে যাবে যতক্ষণ না ক্লক পালস চেঞ্জ করছি এবং ইনপুট চেঞ্জ করছি। ইনপুট চেঞ্জ করে ক্লক পালস চেঞ্জ করলে এর ডেটাটা চেঞ্জ হবে।
তাহলে এটা স্টোর করছে, এখানে যে স্টোরেজটা হয় সেটা কিন্তু পুরোটাই মানে থেকে যাবে, এখানে কিন্তু কোনো রিফ্রেশ করার প্রয়োজন হয় না, এখানে পুরোটা ট্রানজিস্টার টেকনোলজি ইউজ হয়। হ্যাঁ, তো এইবারে দেখো রিড অনলি মেমোরি, যেটা রম, রম হচ্ছে আমরা র্যাম সম্বন্ধে জানলাম, এবার রমটা কি, এবার রমের ব্যবহারটা কি সেটা আমি আগে রমটা জেনে নিই, তারপর বলবো কেন রম আমরা ইউজ করি। রিড অনলি মেমোরি, রম ইজ এ মেমোরি ইউনিট দ্যাট পারফর্মস দ্য রিড অপারেশন অনলি, ইট ডাজ নট হ্যাভ এ রাইট ক্যাপাবিলিটি, এর কিন্তু কোনো রাইট করার কোনো ক্যাপাবিলিটি নেই, এটা শুধু রিড করবে এখান থেকে, অর্থাৎ সিপিইউ, অর্থাৎ এটা সিপিইউ, সিপিইউ শুধুমাত্র রিড করবে রম থেকে, রমে কিন্তু সিপিইউ রাইট করতে পারবে না। আর দিস ইমপ্লিমেন্টস দ্যাট দ্য বাইনারি ইনফরমেশন স্টোর ইন এ রম ইজ মেড পারমানেন্ট ডিউরিং দ্য হার্ডওয়্যার প্রোডাকশন, যখন রম তৈরি হয়েছে তখন কিন্তু বাইনারি ইনফরমেশান একে পারমানেন্টলি স্টোর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা রমটা কিন্তু এই জন্য নন ভোলাটাইল, রমের ডেটা কিন্তু মোছে না। তো আমরা রম কতগুলো ভাগে ভাগ করেছি সেটা দেখে নাও, এটা তোমরা সবাই জানো যে পি রম, ডবল ই পি রম, ইপি রম, ফ্ল্যাশ রম, ফ্ল্যাশ ইর পি রম এবং মার্কস রম, এগুলো তোমরা আগেও পড়েছো, পড়বেও, তোমাদের বইয়েও আছে, তোমরা পড়তে পারবে। কিন্তু যেটা জানার যে রমের কাজটা কি, এখানে দেখো আমি সিপিইউ, র্যাম এবং রমের একটা আর্কিটেকচার রেখেছি, এখানে জাস্ট একটা কনফিগারেশন এখানে, এখানে দেখো তো রম থেকে সিপিইউর দিকে ডেটাটা যাচ্ছে অর্থাৎ রিড হচ্ছে, আর এইখানে দেখো র্যামের সঙ্গে দুটো লাইন দিয়েছি, আমি উপরে যেটা অ্যারো দিয়েছি এখানে দেখো রিড হচ্ছে, আর এটা দেখো রাইট হচ্ছে, ভালো করে দেখো তো, র্যাম টু সিপিইউ রিড, সিপিইউ টু র্যাম রাইট, এবং রম টু সিপিইউ রিড। এখানে রমটা আমরা কেন ইউজ করি, আর এখানে দেখো তো র্যামের সঙ্গে কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ধরো হার্ড ডিস্ক অ্যাটাচ আছে। তো ইনিশিয়ালি কি হয়, যখন আমরা পাওয়ার অন করি, পাওয়ার যখন অন করি তখন র্যামটা কিন্তু ফাঁকা থাকে, এমটি, র্যামে কোনো ডেটা থাকে না। তো সিপিইউ প্রথমে র্যামে ডেটা আছে কিনা খোঁজ নেয়, র্যামে কিন্তু কোনো ডেটা থাকে না, তখন কি করে সিপিইউর কন্ট্রোলটা কিন্তু রমে চলে যায়। এবার রমে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটাকে বলা হয় বুটস্ট্র্যাপ লোডার। এই বুটস্ট্র্যাপ লোডারটা কি করে, এই প্রোগ্রামটা কি করে, রম থেকে সিপিইউ রিড করে, রিড করে, ডিকোড করে, এক্সিকিউট করে, রিড, রিড, ডিকোড, এক্সিকিউট, এই করার পরে, এই প্রোগ্রামটাকে রিড, ডিকোড এবং এক্সিকিউট করার পরে কি করে, সিপিইউ বুঝতে পারে সেকেন্ডারি স্টোরেজে অর্থাৎ হার্ড ডিস্কে ডেটাটা কোথায় আছে, তখন সেই ডেটা বলতে এখানে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমকে র্যামে লোড করতে থাকে। পুরোপুরি র্যামে অপারেটিং সিস্টেমটা যখন লোড হয়ে যাবে তখন রমের কাজ শেষ হয়ে যাবে, আর রমের কোনো ফাংশন নেই, এরপর যা কন্ট্রোল যা ফাংশন সব র্যামের। অপারেটিং সিস্টেম যখন র্যামে লোড হয়ে গেল তখন সিপিইউ বা কম্পিউটার চলতে শুরু করবে, এটাই হচ্ছে রমের ফাংশন। এইবারে দেখো দ্য ক্যাশ মেমোরি, এটা একটা ইম্পর্টেন্ট থিং। ক্যাশ মেমোরি নিয়ে তোমরা হয়তো জেনেছো, কিন্তু আমি এখানে ডিটেলস আলোচনা করব, তোমরা একটু ভালো করে শোনো, এখানে দেখো কি বলতে চেয়েছি। ক্যাশ মেমোরি ইজ এ স্পেশাল টাইপ অফ মেমোরি দ্যাট ইজ প্লেসড in between the CPU and primary memory to reduce the speed mismatch between them. CPU এবং র্যাম এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। কেন থাকে সেটা পরে নিচে দেখে বলছি। ইট ইজ এ হাই স্পিড মেমোরি যার স্পিডটা নিয়ারেস্ট টু সিপিইউ, সিপিইউর স্পিড হাই, র্যামের স্পিড অনেক লো। এবার সিপিইউ যে স্পিডে র্যামের কাছে ডেটা রিড করতে চায় বা রাইট করতে চায় সেটাতে র্যাম সেই স্পিডে ডেটা সিপিইউকে সাপ্লাই দিতে পারে না। সিপিইউ আগে থেকে ক্যালকুলেট করে নেয় ওর কোন কোন ডেটা প্রয়োজন, সেগুলো কিন্তু ক্যাশ মেমোরিতে তুলে দেয় র্যাম, সেটা সিপিইউ সেটাকে তোলার ব্যবস্থা করে। তাহলে সেই জন্য ক্যাশ মেমোরির স্পিডটা হচ্ছে সিপিইউর কাছাকাছি, তাই আমরা ক্যাশ মেমোরিটাকে এখানে ইউজ করি। তো তোমরা বলতে পারো যে ক্যাশ মেমোরি তো পুরোটা র্যাম বাদ দিয়ে ক্যাশ মেমোরি ইউজ করা যেত। ক্যাশ মেমোরি ইউজ করা যেত, কেন ইউজ করা যায়নি আমি নিচে সেটা লিখেছি, দেখো। দ্য কস্ট অফ এ ক্যাশ মেমোরি ইজ ভেরি হাই
so it is used in very little amount in size and the cost of computer is reasonable to all. ক্যাশ মেমোরির যদি দামটা কম হতো তাহলে তো পুরোটাই আমরা ক্যাশ মেমোরি ইউজ করতে পারতাম। তো ক্যাশ মেমোরির দামটা বেশি বলে আমরা কম পরিমাণে ক্যাশ মেমোরি ইউজ করি, যাতে কম্পিউটার আমরা সাধ্যের মধ্যে কিনতে পারি। যদি পুরোটাই র্যামের পরিবর্তে ক্যাশ মেমোরি ইউজ করতাম তাহলে হয়তো কম্পিউটারের দাম কয়েক লক্ষ টাকা হতো, সেখানে আমরা 30,000 টাকা থেকে কম্পিউটার পাচ্ছি। এখানে দেখো, এখানে ক্যাশ মেমোরির টাইপ, কত ধরনের ক্যাশ মেমোরি হয়। দু ধরনের ক্যাশ মেমোরি হয়, একটা L1 ক্যাশ এবং একটা L2 ক্যাশ। L1 ক্যাশ হচ্ছে ইনসাইড সিপিইউ, আর L2 ক্যাশ হচ্ছে আউটসাইড সিপিইউ। এই L1 এবং L2 ক্যাশ দুটো থাকে, যাতে করে সিপিইউ স্পিড আরও বাড়ানো যায়। যে ডেটাগুলো এই L2 থেকে আরও কিছু ডেটা L1-এর একেবারে সিপিইউ প্রসেসিংয়ের কাছাকাছি দেওয়া থাকে, যাতে করে এই যে বাস এখান থেকে ডেটা কালেক্ট করতে সিপিইউর না সময় লাগে। সেই জন্য সিপিইউ স্পিড বাড়ানোর জন্য সমস্ত রকম চেষ্টা করা হয়েছে। এইবারে দেখো, ক্যাশের কিছু অপারেশন আছে। ক্যাশ অপারেশন কি? দেখো, হোয়েন সাম ডেটা ইজ রিকোয়ার্ড, কোনো ডেটা যখন প্রয়োজন হবে আর রিকোয়ার্ড, দ্য সিপিইউ ফার্স্ট লুকস ইন দ্য ক্যাশ, সিপিইউ প্রথম ক্যাশের দিকে তাকাবে। কি করবে? ইফ ইট ইজ দেয়ার অর নট, যদি ক্যাশের মধ্যে ডেটাটা আছে কি নেই, তার জন্যই ক্যাশের দিকে সিপিইউ প্রথম দেখবে। ইফ দ্য ডেটা ইজ ফাউন্ড ইন ক্যাশ, সিপিইউ ডাজ নট অ্যাক্সেস দ্য প্রাইমারি মেমোরি, অর্থাৎ র্যাম। সিপিইউ কিন্তু র্যামকে তখন আর অ্যাক্সেস করবে না যদি ক্যাশের ডেটাটা পেয়ে যায়। অ্যান্ড হেন্স দ্য প্রসেস বিকাম ভেরি ফাস্ট, তাহলে ক্যাশে যদি ডেটাটা পেয়ে যায় তাহলে তো প্রসেসটা অবশ্যই ফাস্ট হবে। এবার ক্যাশের দুটো অপারেশন আছে, এই যে ক্যাশ হিট আর ক্যাশ মিস। ক্যাশ হিট কাকে বলে? হোয়েন ডেটা ইজ ফাউন্ড ইন দ্য ক্যাশ, ইট ইজ কল্ড এ ক্যাশ হিট। যখন ক্যাশের মধ্যে ডেটাটা পাওয়া যাবে তখন তাকে বলছি ক্যাশ হিট। অ্যান্ড দ্য ইফেক্টিভনেস অফ ক্যাশ ইজ জাস্ট বাই হিট রেট 95%। এই ইফেক্টিভনেসটা কি করে? হিট রেটের উপরেই ডিপেন্ড করে। যদি 95% অফ দ্য টাইম দ্য প্রসেসর ইজ ওয়ার্কিং, ইট ইজ অ্যাক্সেসিং ইনফরমেশান ফ্রম ক্যাশ, তাহলে কিন্তু 95% অফ দ্য টাইম দ্য প্রসেসর ইজ ওয়ার্কিং, ইট ইজ অ্যাক্সেসিং ফ্রম দ্য ক্যাশ, অর্থাৎ ক্যাশ থেকে কিন্তু 95%ই ডাটা নেওয়ার চেষ্টা করে বা নিতে পারে। তাহলে 95% নেবে বা 90 নেবে বা 90 নিচেও নিতে পারে, সেটা কি সেই রেশিওটা আমি আসছি, সেই হিসাবটা আমি পরে বলছি, পরের স্লাইডেই আছে। এবারে দেখো ক্যাশ মিস। তাহলে ক্যাশ মিস কাকে বলছে? হোয়েন ডেটা ইজ রিকোয়ার্ড বাট ডেটা ইজ নট ফাউন্ড ইন দ্য ক্যাশ, তখন তাকে বলছি ক্যাশ মিস। তখন কিন্তু সিপিইউ কি করবে? তখন র্যামের থেকে ডেটা নেওয়া শুরু করবে, তাহলে তখন কিন্তু অপারেশনটা ডিলে হয়ে গেল। এবারে দেখো ক্যাশ হিট রেশিও। হিট রেশিও কাকে বলে? দেখো, দ্য পারফরম্যান্স অফ ক্যাশ মেমোরি পারফরম্যান্সটা হিট রেশিওর উপরে ডিপেন্ড করে। হিট রেশিও কাকে বলে? দেখো, মেজার অফ এ কোয়ান্টিটি ইজ কল্ড হিট রেশিও, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ হিট। তাহলে হিট ডিভাইডেড বাই হিট প্লাস মিস, অর্থাৎ টোটাল রেফারেন্স। তাহলে রেশিওটা কি? দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ক্যাশ হিট ডিভাইডেড বাই দ্য টোটাল সিপিইউ রেফারেন্স। এই রেফারেন্সটা কতগুলো করছে? টোটাল সিপিইউ রেফারেন্স, অর্থাৎ হিট বাই মিস, হিট প্লাস মিস। তাহলে এটাই হচ্ছে হিট রেশিও। এই হিট রেশিওটা যদি অ্যাবাভ 95% বা অ্যাবাভ 90% হয়, তাহলে আমি বলবো সেই কম্পিউটারের স্পিড ভালো এবং সেটা ইফেক্টিভনেস আছে। আমরা সবাই দেখো কম্পিউটার কিনতে যাই, আমরা কম্পিউটার কিনে গিয়ে কি দেখি? র্যাম কত আছে, সিপিইউ কত আছে, ব্যাস আমরা কম্পিউটার নিয়ে নিলাম। কিন্তু মেন ফ্যাক্টরটা যে ক্যাশ মেমোরি, সেটা কিন্তু আমরা ফলো করি না। কারণ যে মাদারবোর্ডের দাম যত বেশি, তাতে মনে করবে ক্যাশ মেমোরি তত বেশি পরিমাণে আছে, এবং যে সিপিইউর দাম যত বেশি, তাতে মনে করবে ক্যাশ ইন্টারনাল ক্যাশ L1 তত বেশি পরিমাণে আছে। কম্পিউটার কেনার সময় তোমরা এইগুলো মাথায় রাখবে। এবারে যেটা লাস্ট বাকি থাকলো সেটা হচ্ছে স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিট তোমরা সবাই জানো
যে কম্পিউটারের ডেটা স্টোর করার প্রয়োজন হয় এবং ডেটাকে নেওয়ার প্রয়োজন হয় প্রসেসিংয়ের জন্য। তাহলে সিন্স প্রাইমারি মেমোরি হ্যাজ এ লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি, প্রাইমারি মেমোরি যেহেতু লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি আছে অ্যান্ড ইজ নট পার্মানেন্ট, এবং প্রাইমারি মেমোরি যেহেতু পার্মানেন্ট নয়, তাই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস দরকার হয় পার্মানেন্টলি ডেটা স্টোর করার জন্য। আমি এখানেও বলছি সিপিইউ, র্যাম, এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক থেকে র্যাম, র্যাম থেকে সিপিইউ, ডাইরেক্ট কখনো সিপিইউ হার্ড ডিস্ককে অ্যাক্সেস করে না, স্টোরেজ ইউনিটকে কখনো সিপিইউ অ্যাক্সেস করবে না, এটা সব সময় মনে রাখবে। এবারে দেখো ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ, তোমরা এগুলো সবাই জানো, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি, ডিভিডি, ফ্ল্যাশ মেমোরি, ব্লুরে ডিস্ক, এগুলো সবগুলো কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের এক্সাম্পল। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আমার ইমেল আইডি dottomanuskr@gmail.com, এখানে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।